থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমাদের পরবর্তী সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার ডিভাইসে চলে যাবে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে আবারও স্বাগত জানাই। আমরা আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী স্বজন সংহার। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় দেবাঞ্জন, দিব্যেন্দু দাস, পার্থ অরণ্যদেব, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী স্বজন সংহার। শৈবালবাবু, আপনার মায়ের মৃত্যু যখন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন আমার ঘরে শুয়েই ছিলাম। এমনিতে প্রত্যেক দিন একটু বেশি রাতের দিকেই ঘুমানোর স্বভাব আমার। কাজবাজের পরে একটু বই পড়ার অভ্যাস আছে, তাই সকালে উঠতে বাকিদের থেকে দেরি হয়। আচ্ছা, তার মানে আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন সোজা মায়ের ঘরে চলে যান এবং আবিষ্কার করেন যে আপনার মা মৃত অবস্থায় পড়ে আছে, তাই তো? ব্যাপারটা ঠিক তেমন নয়। আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন সময় জ্ঞান ছিল না। তারপর আমি বাথরুমের দিকে গেছিলাম। আপনি খেয়াল করে দেখবেন, বাথরুমে যেতে গেলে এই ঘরটি পেরিয়ে তবেই যেতে হয়। আমি তো প্রথমে খেয়ালই করিনি। তারপর খাবারের জন্য মাকে ডাকতে গেছিলাম, আর তখনই দেখি এই অবস্থা। আচ্ছা, আপনার বাবা তখন কোথায় ছিলেন? শৈবাল চুপ করে রইল কিছুক্ষণ। তার গম্ভীর থমথমে মুখ দেখে আবার প্রশ্ন করল রুদ্র। কি হলো শৈবালবাবু, আপনি কি কিছু ভাবছেন? বাবা তখন বাইরে ছিল। আমি যখন মায়ের ওই অবস্থা দেখি চিৎকার জুড়ে দিই বাড়িতে। বাবা বাড়ি এলে পর আমি বাবাকে জানাই। দেখুন না, বাবা পাশের ঘরে আছে। আপনারা বাবাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। সে জিজ্ঞাসা পর্ব তো হবেই, কিন্তু আমি এখন আপনার সঙ্গে আগে কথা বলতে চাই। আপনি কি কাউকে আপনার মায়ের মৃত্যুর জন্য সন্দেহ করেন? শৈবাল একবার মুখ তুলে চাইল রুদ্রর দিকে। তার চোখের ভাষা পড়ার ক্ষমতা আছে রুদ্রর, এবং সেও চাইছে যাতে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি তার চোখের ভাষা পড়তে পারে, বুঝতে পারে। তার সন্দেহের তীর কার দিকে? ভালোবাসা জিনিসটা বড্ড অদ্ভুত রুদ্রপ্রিয় বাবু। আমার মায়ের ভাগ্যে সেটা কখনো জোটেনি, আর মনের উপর নিয়ন্ত্রণ রাখাটাও খুবই শক্ত, জানেন তো। না ভায়া, এই গরমটা আর নেওয়া যাচ্ছে না, বুঝলে। এখন যদি প্রকাশনার কাজের চাপটা না থাকতো তাহলে কদিন উত্তরবঙ্গের দিকে একটু ঢুঁ মেরে আসা যেত। আমি কাগজটা সামনের টেবিলে নামিয়ে রেখে চশমাটা খুলে নিয়ে মুছতে মুছতে রুদ্রর দিকে তাকিয়ে বললাম। রুদ্র ওর বরাবরের অভ্যাস মতো খবরের বিজ্ঞাপনের অংশে মনোনিবেশ করে আছে। ওর মনে হয় নাকি এতেই আসল কাজের খবর থাকে, আর বাকি সব নাকি ভাঁওতা সম। যদিও এতদিন ওর সাথে থেকে থেকে আমি বিজ্ঞাপনের কাজের কাজ কিছুই বুঝে উঠতে পারিনি। খানিকটা আড়মোড়া ভাঙার মতো করে নিয়ে রুদ্র এবার কাগজখানা মুখের সামনে থেকে সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, গরম তো ভীষণই। যত দিন যাচ্ছে গরমের প্রকোপ যেন বাড়ছে। সমাজের উন্নতি এত যে কলকারখানা হচ্ছে, তার দূষিত জিনিসপত্রগুলো পরিবেশের সাথে মিশছে, আর গরমের সময় আমাদের নাজেহাল হতে হচ্ছে। এর থেকে বাবা আমাদের ছোটবেলার সময় অনেক ভালো ছিল। গরম থাকলেও অন্তত সেটা সহ্য করতে বিশেষ কষ্ট হতো না। রুদ্রর কথার উত্তরে বললাম, হ্যাঁ, তুমি একেবারেই ঠিক বলেছ। আরও যতদিন যাবে তত এই জিনিস বাড়বে গো ভায়া। মানুষের পক্ষে হয়তো দিনের বেলা বেরোনোই কঠিন হয়ে পড়বে। বৈশাখের মাঝামাঝি
আমাদের ডোয়ার্স লেনের বাড়ির বসবার ঘরে বসে আমার আর রুদ্রর কথা হচ্ছিল। রুদ্রর হাতে এখন সেরকম কাজ নেই, তবে আমাদের প্রকাশনার জন্য আমাকে মাঝে মাঝেই দোকানে যেতে হয়। রুদ্র এই দিকটা নিয়ে মাথা ঘামাতে চায় না। আমি বললেই বলে ওসব নাকি ওর দ্বারা হবে না, আমার মতো সাহিত্যিক ছাড়া লেখাপত্র নাকি বেচাল হয়ে যাবে। রুদ্রর সাথে আমি কথা এমনিতেই পারি না, তাই আমাকেও চুপ করেই যেতে হয়। এর মাঝে অবশ্য হরিরাম এসে আমাদের খাবার দিয়ে গেছে। প্রতিমা বাড়ি নেই, দাদার কাছে গেছে ওখানে দুদিন থেকে আসার জন্য। যাওয়ার আগে হরিরামকে অবশ্য এই গরমে আমাদের জন্য হালকা খাবার করার কড়া নির্দেশিকা দিয়ে গেছে। আসলে বাড়িতে প্রতিমা না থাকলে সময়কাল পাত্র ভুলে আমি আর রুদ্র যে ভুড়ি ভোজের জমকালোপনা বাড়িয়ে তুলি সেটা প্রতিমা বিলক্ষণই জানে। তবে এখনকার এই গরমে আমাদেরও বিশেষ কিছু খেতে ইচ্ছেও হচ্ছে না। আমি তো ধূমপানের পরিমাণও কমিয়ে দিয়েছি, তবে রুদ্রর এই ক্ষেত্রে সিগারেট কমানোর কোনো প্রচেষ্টা আমি দেখিনি। সকালে খেয়ে নিয়ে একবার আমাকে বইয়ের দোকানে যেতে হয়েছিল। মোটামুটি বেলা 1:30 নাগাদ যখন ফিরলাম তখন দেখি রুদ্র আর একজন অচেনা 50 ভদ্রলোক আমাদের বসবার ঘরে বসে কথা বলছে। দরজা বাইরে থেকে খোলাই ছিল। আমাকে দেখতে পেয়েই রুদ্র হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, একেবারে সঠিক সময় এসে উপস্থিত হয়েছে ভাইয়া। উনি মিস্টার ইন্দ্রজিৎ চ্যাটার্জি, এক্স কর্নেল। আর ইন্দ্রজিৎ বাবু ইনি হচ্ছেন আমার বন্ধু বৃশ্চিক চট্টোপাধ্যায়। ইন্দ্রজিৎ বাবু ওনার একটা সমস্যা নিয়ে আমার কাছে মিনিট 5 আগে এসছেন, এখনও আলোচনা আমাদের শুরু হয়নি। শ্যামলা বর্ণের ইন্দ্রজিৎ বাবু একটা সাদা পাঞ্জাবি পরেছেন আর চোখ জুড়ে রয়েছে সোনালি ফ্রেমের চশমা। শরীর স্বাস্থ্য দেখলেই বোঝাই যায় উনি এখনও যথেষ্ট শারীরিক চর্চার মধ্যেই থাকেন। তবে তার সাথে ওনার মুখ দেখে মনে হচ্ছে যেন কিছুটা চিন্তার মধ্যে আছেন উনি। রুদ্রর কথা শেষ হতেই ভদ্রলোক আমার দিকে হাত তুলে নমস্কার জানাতে আমিও প্রতি নমস্কার জানালাম। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। ভদ্রলোক এবার চারপাশটা একবার দেখে নিয়ে বলে উঠলেন, রুদ্রবাবু, আমি তাহলে শুরু করছি। আচ্ছা, এখানে কেউ শুনে ফেলবে না তো? ওনার কথা শুনে রুদ্র এবার চেয়ার ছেড়ে উঠে আমাদের বাইরের দরজাটা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিয়ে এসে বলল, ইন্দ্রজিৎ বাবু, এবার আপনি নিঃসংকোচে বলুন, সমস্তটা বলবেন, কিচ্ছু বাদ দেবেন না যেন। রুদ্রর কথা শুনে ইন্দ্রজিৎ বাবু মনে হলো কিছু আশ্বস্ত হলেন। উনি ধীর গলায় বলতে শুরু করলেন, আমি সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার বছর 2 আগেই উত্তর কলকাতার বাগবাজারে একটা দোতলা বাড়ি কিনেছিলাম। তারপর আমি, আমার স্ত্রী দেবশ্রী আর ছেলে শৈবালকে নিয়ে অবসরের পর বউবাজারের পারিবারিক বাড়ি ছেড়ে বাগবাজারের বাড়িতে গিয়ে থাকতে শুরু করি। তারপরও সব কিছু ঠিকঠাক ছিল। অবসরের আগে থেকেই আমি আমার ছেলে শৈবালের সাথে আলোচনা করে কাঠের ব্যবসা শুরু করেছিলাম। তারপর বছরখানিক আগে অবসরের পর থেকে পুরোপুরি ব্যবসাতেই আমি মনোনিবেশ করি। আমি আর রুদ্র দুজনেই মন দিয়ে ওনার কথা শুনছিলাম। ইন্দ্রজিৎ বাবু ধীরে ধীরে বলে চললেন, সমস্যাটা যেটা নিয়ে আপনার সাথে এসেছি রুদ্রবাবু, সেটা অবশ্য শুরু হয়েছে মাস 2 ধরে। প্রথম দিকে বিষয়টা আমি বা আমার ছেলে দুজনেই বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি কিছু একটা হচ্ছে। 2 মাস আগে প্রথম আমাদের বাগবাজার এলাকার পাল স্ট্রিটের ভিতরে কাঠের গোডাউনে একদিন সকালে কাঠ রাখার জায়গাটা দেখে মনে হলো কিছু কাঠ কম আছে। যদিও খালি চোখে বোঝাও যায় না, আর তাছাড়া হিসেব অনুযায়ী থাকলেও কিছু মাল এদিক ওদিক হয়েই যায়। তাই আর মাথা ঘামায়নি বিষয়টা নিয়ে। এবার এরকম প্রায় যখন কাঠের পরিমাণ কমতে থাকলো, তখন একদিন ছেলেকে ডেকে সমস্তটা বললাম। ছেলেই কাঠ আনার বিষয়টা দেখতো বিভিন্ন স্থানে, তাই ওকে প্রায় যেতে হতো। আমি এখানকার বাজারে বিক্রির বিষয়টা নিজেই দেখতাম, এবং তার সাথে আমাদের ম্যানেজার আমাকে এই বিষয়টা সাহায্য করত। বিক্রি বাট্টার জন্য 3 জন বাজার দর ধরার লোকও আমার আছে। এছাড়া গোডাউনের জন্য 5 লোক আছে। এমন কিছু পুরনো ব্যবসাও নয়, তাই বিষয়টা নিয়ে সবাইকে সন্দেহ হচ্ছিল। তবে 2 দিন আগে বেশ বড় সড়ো গরমিল দেখে আমি গোডাউনের সমস্ত লোককে ধমকেছি, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। আমি সামরিক বিভাগে থাকার জন্য
মোটামুটি লোকজনকে ভাবভঙ্গি কিছুটা বুঝতে পারি। এক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে কে আদৌ এই গরমিল করছে, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি রুদ্রপ্রিয় বাবু। আপনি যদি একটু এই কেসটা নেন আর কি। একটানা কথা বলে ইন্দ্রজিৎ বাবু থামলেন। আমি আর রুদ্র দুজনেই শুনছিলাম। ইন্দ্রজিৎ বাবু বিরতি নিতেই এবার রুদ্র বলল, আপনার কথা শুনলাম ইন্দ্রজিৎ বাবু, তবে আমার ভূমিকাটা যদি একটু স্পষ্ট করে বলেন তবে সুবিধা হয়, কারণ আপনি এতক্ষণ ধরে যা বললেন অন্তত সেই বিষয়ে আমার সেরকম কিছু করবার আছে বলে তো মনে হয় না। এই কাজে বরং আপনাকে পুলিশ বেশি সাহায্য করতে পারবে আমার মনে হয়। আমিও রুদ্রর সুরে ধীর গলাতে বললাম, হ্যাঁ আমারও তাই মনে হয়, কারণ আপনার কারবারের এই ভিতরকার বিষয়ে আপনার লোকজনই খুব সম্ভবত জড়িয়ে থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে আপনি তাদের উপরেই ব্যবস্থা নিন। আমাদের দুজনের কথা শুনে ইন্দ্রজিৎবাবু মনে হলো খানিকটা চুপসে গেলেন। খানিকটা সময় নিয়ে উনি বললেন, আমি তো কে এর জন্য দায়ী সেটাই বুঝছি না রুদ্রপ্রিয় বাবু, তাই আপনার কাছে এলাম। আপনার যা পারিশ্রমিক লাগবে আপনাকে আমি দেব রুদ্রপ্রিয় বাবু, কিন্তু দয়া করে একটু যদি আমার কেসটা দেখেন। ইন্দ্রজিৎবাবুর এরকম নাছোড় বান্দার মতো কথা শুনে রুদ্র এবার খানিকটা হেসে নিয়ে বলে উঠল, আপনি কিন্তু পুলিশের কাছে গেলেও পারতেন ইন্দ্রজিৎবাবু। না না, পুলিশের ওপর আমার আবার একদম ভরসা নেই রুদ্রপ্রিয় বাবু, দয়া করে যদি আমার এই অনুরোধটা আপনি রাখেন। ইন্দ্রজিৎবাবু ওনার চেয়ার থেকে উঠে পড়ে রীতিমতো হাত জোড় করে উঠতে রুদ্র চট জলদি চেয়ার থেকে উঠে শশব ব্যস্ত হয়ে বলে উঠল, ঠিক আছে আপনি বসুন, আমি কথা দিচ্ছি আপনার কেসটা আমি নেব। রুদ্রর কথা শুনে ভদ্রলোককে দেখে যেন মনে হলো উনি আকাশের চাঁদ পেয়েছেন। গদগদ ভাবে উনি বলে উঠলেন সাথে সাথে, তবে কবে যাবেন আমার ওখানে, মানে আমার বাড়ি আর গোডাউনে? রুদ্র একবার আমার দিকে তাকালো, তারপর মৃদুভাবে বলল, কাল যাচ্ছি। আপনি বরং আপনার বাড়ি আর গোডাউন দুয়েরই ঠিকানা লিখে দিয়ে যান। কাল বিকেলের মধ্যে ওদিকে ঢো মেরে আসবো। আর এই নিন আমার টেলিফোনের নাম্বারটা নিন। বলে নিয়ে একটা কাগজে আমাদের টেলিফোন নম্বর লিখে আরেকটা সাদা কাগজ এগিয়ে দিল। রুদ্রর কথা শুনে ইন্দ্রজিৎবাবু পকেট থেকে একটা দামি ফাউন্টেন পেন বের করে বাম হাতে খসখস করে ঠিকানা লিখে দিলেন। তারপর পকেট থেকে একটা সাদা খাম বের করে নিয়ে রুদ্রর দিকে এগিয়ে বললেন, নিন আপনার পারিশ্রমিক কিছু অগ্রিম দিয়ে গেলাম। রুদ্র মুখের দৃঢ়তা ফুটিয়ে এনে ধীরভাবেই বলল, ইন্দ্রজিৎবাবু আগে আপনার ওখানে যাই, যে সমস্তটা বুঝে দেখি, তারপর না দেবেন। এখন না না, ওসব বলে চলবে না, আপনি আপনার কাজ করেন, তাই এইটুকু আপনাকে নিতেই হবে মশাই। এই নিন ধরুন, আজ আমি চলি, বরং আসছি বৃশ্চিকবাবু, কাল আসার আগে আপনাদের দুজনের সাথেই দেখা হবে। এই বলে নিয়ে ইন্দ্রজিৎবাবু আমাদের দুজনের প্রতি নমস্কার জানিয়ে উঠে নিজেই দরজা খুলে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় সিঁড়ি দিয়ে ওনার নামার আওয়াজ পেলাম। উনি চলে যেতেই আমি হাসি মুখে রুদ্রকে শুধালাম, তা ভায়া কি বুঝছো? হ্যাঁ, কারবারে চুরি দেখে ভদ্রলোক একেবারে বেজায় মুষড়ে পড়েছেন মনে হচ্ছে, তাই একেবারে তোমার কাছেই ছুটে এসেছে। রুদ্র পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট বের করে তারপর আমার দিকেও এগিয়ে দিতে দিতে ওর স্বভাবিত ভঙ্গিতে বলে উঠল, কি জানি ভাইয়া, এই বিষয়ে আমার আপাতত কোনো মতবাদ নেই। কালকে দিনটা আসুক, যাই ওখানে। তবে ইন্দ্রজিৎবাবু আজ নিজেকে যেরকম সহজ প্রতিপন্ন করতে চাইলেন, তিনি যে ঠিক ততটা সহজ নয় তা আমার মন বলছে। না হলে উনি কর্নেলের মতন এমন উচ্চপদস্থ পদেও থাকতেন না। পরদিন সকালে আমি উঠে পড়ে কলঘর থেকে হাত মুখ ধুয়ে এসে বসেছি। হরিরাম একটু আগেই চা দিয়ে গেছে, তাই আমি চা সহযোগে ধূমপান করছি আর সাথে কাগজ পড়ছি। রুদ্র এখনও ওঠেনি, যদিও আমি আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি একটা লেখা নিয়ে বসবো বলে। সেই মতোই ভাবনা চিন্তাও করছিলাম। এই সপ্তাহের শেষেই একটা লেখা জমা দেওয়ার কথা। এদিকে এখনও সেরকম কিছু ভেবে উঠতে পারিনি। এরকম মাঝে মাঝেই হয় যখন কলম আটকে যায়। গভীর ভাবনাতেই প্রবেশ করে গেছিল আমার মন। হঠাৎ আচমকা ঝনঝন করে টেলিফোনের শব্দে আমি আবার বাস্তবে ফিরে এলাম। চট করে হাত বাড়িয়ে ফোনটা কানে তুলতেই শুনতে পেলাম একটা যুবকের গলা। হ্যালো হ্যালো, রুদ্রপ্রিয় বাবু বলছেন? আমি কিছুটা গলার দৃঢ়তা এনে বললাম, হ্যাঁ, কি ব্যাপার? খুন
আমার মা খুন হয়েছেন। একটু আসুন না, আসুন না। আমাদের বাড়ি আপনি জানেন, কাল বাবা গেছিল তো। আমি ইন্দ্রজিৎ বাবুর ছেলে বলছি, আপনারা দয়া করে তাড়াতাড়ি আসুন। উদ্ভ্রান্তের মতো বলা যুবকটির কথা শুনে এবার আমি বেশ চমকালাম। রুদ্র যে কখন আমার পাশে এসে দাঁড়িয়েছিল তা আমি খেয়াল করিনি। আমার চমকানোর বিষয়টা ও লক্ষ্য করেছিল, তাই চট করে ও আমার হাত থেকে ফোনটা কানে তুলে নিল। তারপর বলল, কি বলে আবার বলুন। যুবকটি ও প্রান্ত থেকে আবার কিছু বলল, নিশ্চিত খুনের ঘটনাই বলল। দেখলাম রুদ্রর চোয়াল শক্ত হলো। ও শুধুমাত্র আমরা দ্রুত আসছি বলে নিয়ে টেলিফোনটা আবার যথাস্থানে রেখে দিয়ে আমার দিকে ঘুরে বলল, জলদি পোশাক বদলে নাও, আমাদের এখনই বেরোতে হবে। এই বলে নিয়ে নিজে আর অপেক্ষা না করে দ্রুত পায়ে ঘরের দিকে চলে গেল। আমিও সাথে সাথেই ঘরে গিয়ে একটা ফতুয়া পড়ে নিলাম। মনে মনে শুধু ভেবে চলছিলাম কালকের কথা। কাল ইন্দ্রজিৎ বাবুর সমস্যাটা নিয়ে খানিক যেন ঠাট্টাই করছিলাম, সেখানে ওনার স্ত্রী আজ খুন। আমরা দুজন তৈরি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। গড়িয়াহাট মোড় অব্দি হেঁটে আসতেই রুদ্র একটা ট্যাক্সি দেখতে পেয়ে হাত দেখাতেই আমরা উঠে বসলাম। ট্যাক্সিতে উঠে একটা সিগারেট ধরিয়ে মনের সুখে কয়েকবার টান দিয়ে রুদ্র এবার মুখ খুলল। বিষয়টা যে কি ওখানে না গেলে বোঝা মুশকিল ভায়া। ইন্দ্রজিৎ বাবু যে কেস নিয়ে কাল এলেন, তার সাথে ওনার স্ত্রী খুন হওয়ার বিষয়টা। কথাটা শেষ না করেই বলতে বলতেই যেন অন্যমনস্ক হয়ে গেল রুদ্র। আমি আর কিছুই বললাম না। রুদ্রর মাঝে মধ্যেকার এই আচরণ আমি বুঝি না, তাই চুপ থাকাটাই শ্রেয়। রাস্তা ফাঁকা থাকলেও বাগবাজার হলো উত্তর কলকাতার একেবারে শেষ প্রান্তে, তাই যেতে মোটমাট ঘণ্টাখানেকের কাছে লাগবেই। মোটামুটি শিয়ালদা স্টেশন অবধি রুদ্র নীরব থাকলো। অন্য কেউ ট্যাক্সিতে থাকলে রুদ্রকে দেখে ভাবত যেন বাইরের দিকে দেখতে দেখতে সে যাচ্ছে। আসলে বাইরের দিকে চোখ থাকলেও ওর ভিতরের চিন্তা শক্তি যে আগাম প্রস্তুতি সেরে নিচ্ছে তা আমি বেশ বুঝতে পারছিলাম। শিয়ালদা পেরোনোর পর রুদ্র এবার মুখ খুলল। ইন্দ্রজিৎ বাবুর ছেলে যেভাবে খুন হয়েছে বলছে, তাদের নিশ্চিত খুনের কোনো চিহ্ন বেশ ভালোভাবেই লোকের নজরে পড়বে। এমনি কেউ মারা গেলে তো আর নাহলে খুন বলা চলে না। রুদ্রর কথা শুনে আমি বললাম, হ্যাঁ আমারও তাই মনে হয়। এর আগে এরকম কত কি দেখেছি। অনেক ক্ষেত্রে খুনের কেসগুলো বোঝা যায় না। তুমি তো এরকম ধরনের অনেক কেসেরই সমাধান করেছো। আমার এই কথার উত্তরে রুদ্র একবার শুধু তাকালো, তারপর পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটা নিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আসলে যত দিন যাচ্ছে অপরাধের ধর্মও বদলাচ্ছে বেশি। বর্তমানে মানুষের রুচিগুলোই ঠিক লাগছে না। আমাদের এখনকার সমাজের হাল দেখলে মনে হয় না যে কিছুদিন আগেই সবাই একযোগে স্বাধীনতার জন্য লড়েছে। রুদ্রর এ কথায় আমার মুখে যেন আর কথাই জোগালো না। সত্যি কথাটা ভীষণ বাস্তবিক। যখন শ্যামবাজার পেরিয়ে বাগবাজারের কাছে ট্যাক্সি পৌঁছালো, তখন রুদ্র নেমে একটা চায়ের দোকানে গিয়ে ইন্দ্রজিৎ বাবুর ঠিকানা অনুযায়ী এলাকাটা জেনে নিল। ট্যাক্সি চালক রুদ্রর কথা মতো বাগবাজার স্ট্রিট দিয়ে গঙ্গার ঘাটের অভিমুখে কিছুটা এগিয়ে একটা অপেক্ষাকৃত সরু গলির ভিতর প্রবেশ করল। এই হলো উত্তর কলকাতার গলি, যদিও এর থেকেও অনেক সরু গলি রয়েছে এদিক ওদিক। কোথা দিয়ে কোথায় হুট করে চলে যাওয়া যায় না দেখলে বোঝাই যাবে না। আমার লেখার কাজে তো উত্তর কলকাতার এই অলিগলি প্রায়ই তুলে ধরি। খানিকটা এগোতেই এবার আমার নজরে পড়ল সামনের একটা দোতলা বাড়ির সামনে পুলিশি প্রহরা রয়েছে। ট্যাক্সিটা সামনেই দাঁড় করিয়ে সেটার ভাড়া মিটিয়ে আমরা বাড়িটার সামনে গেলাম। পাহারায় যারা ছিল তারা আমরা ভিতরে প্রবেশ করতে যেতেই পথ আটকালো। তখন রুদ্র নিজের পরিচয় দিতে শশব ব্যস্ত হয়ে তাদের মধ্যেকার একজন আমাদের ভিতরে নিয়ে গেল। রুদ্র বাড়িতে প্রবেশ করার আগে থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে যে চারদিক দেখতে থাকবে তা আমি জানি, তবে সেটাও এমনভাবে করে সেটা সাধারণত লোকজন বুঝতে পারে না। ওর সাধারণ চোখের ভিতরকার উজ্জ্বল দীপ্ততাই ওকে আজ একজন সফল গোয়েন্দা করে তুলেছে। ভিতরে প্রবেশ করতেই দেখলাম সামনে একটা দালান রয়েছে। সেখানে একজন যুবক মাথায় হাত দিয়ে বসে রয়েছে।
আর পাশে একজন খাঁকি পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছেন। আমরা যেতেই খাঁকি পোশাক পরিহিত ভদ্রলোক ঘুরে আমাদের দিকে তাকালেন, তারপর স্মিত হেসে বললেন, আরে রুদ্রপ্রিয়বাবু, বৃশ্চিকবাবু যে, তা আপনারা এই খবর পেলেন কি করে? ভদ্রলোক আমাদের পূর্ব পরিচিত, নাম অমরেন্দ্র সরখেল। এন্টালি থানার সেকেন্ড অফিসার হিসেবে বেশ কিছুদিন কর্মরত ছিলেন। এখন শ্যামপুকুর থানার বড়বাবু পদে আছেন। রুদ্র বা আমি দুজনেই কিছু বলার আগে যে যুবকটি এতক্ষণ মাথায় হাত দিয়ে বসেছিল, অমরেন্দু বাবুর কথা কানে যেতেই সে এবার মুখ তুলে আমাদের দিকে তাকালো। তারপর খানিকটা ধরা গলায় ধীরে বলে উঠল, আমি ডেকেছি। বাবা গতকাল গিয়েছিলেন, তাই ওনাদের নম্বর ছিল। রুদ্র অমরেন্দু বাবুর দিকে তাকিয়ে সামান্য হেসে নিয়ে যুবকটির দিকে এগিয়ে গেল। রুদ্রকে এগোতে দেখেই যুবকটি রীতিমতো লাফিয়ে উঠে কাঁদো কাঁদোভাবে বলে উঠল, রুদ্রপ্রিয় বাবু, আমার মা, দেখুন। অমরেন্দু বাবু আবার বললেন, আসুন আমার সঙ্গে। বলে উনি দালানের ডান দিকের সিঁড়ির দিকে এগোতে লাগলেন। আমিও এগোলাম। রুদ্রকে দেখলাম যুবকটি সান্ত্বনা দিচ্ছে। দোতলায় উঠেই লক্ষ্য করলাম মাত্র দুটো ঘর। বাঁ দিকের ঘরের দরজাটা খোলা, আর তার বাইরের একটা ছোট্ট খাটিয়াতে ইন্দ্রজিৎ বাবু বসে আছেন। যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন লোকটির অবস্থা আজ দেখে মনে হলো যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে। বিহব্বল চোখে সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। আমরা যে উপরে উঠেছি তা উনি খেয়াল অবধি করেননি। আসুন বৃশ্চিকবাবু। অমরেন্দু বাবুর কথা শুনে এবার ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের সোজাসুজি আরেকটা দরজা রয়েছে, আর সেটা থেকে ছোট বারান্দার মতো রয়েছে, সেটা বোঝা গেল। পুরো পরিপাটি করে গোছানো ঘরটির খাটে একজন মধ্যবয়স্ক মহিলা সোজা হয়ে শুয়ে আছেন। তবে যে জিনিসটা সকলের নজর কাড়বেই তা হলো বুকের মধ্যে একটা ছোঁড়া সজোরে বিঁধে রয়েছে। ক্ষতস্থান দিয়ে রক্ত বেরিয়ে খাটের চাদর ভিজিয়ে দিয়েছে। কি বুঝলেন বৃশ্চিকবাবু? অমরেন্দু বাবু বলে চললেন, ঘণ্টাখানেক আগেই খবর পেয়ে চলে এসেছি। এসে দেখি এই অবস্থা। ভদ্রমহিলা ঘুমোচ্ছিলেন, সেই অবস্থাতেই কেউ এই কাণ্ড ঘটিয়েছে। আমি এবার বলে উঠলাম, কিন্তু ইন্দ্রজিৎ বাবু টের পাননি? এত সহজে কি এরকমভাবে খুন করা যায়? অমরেন্দু বাবু বললেন, ইন্দ্রজিৎ বাবুর ভোরে ওঠে মর্নিং ওয়াকের অভ্যাস রয়েছে। উনি যখন ছিলেন না তখনই হয়েছে নিশ্চয়ই। বাকিটা ময়নাতদন্তের রিপোর্টে দেখতে হবে। সবই তো ঠিক আছে, কিন্তু ঘুমালেও মানুষের চরম কোনো আঘাত লাগলে মুখ কিন্তু বিকৃত হয়ে যায়। আমার মনে হচ্ছে খুনের পূর্বে ওনার জ্ঞান ছিল না। রুদ্র যে কখন আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে আমরা খেয়াল করিনি। ওর কথা শুনে পেছন ফিরে দেখলাম রুদ্র ওর সদা সতর্ক দৃষ্টিতে ঘরের চারিদিক পর্যবেক্ষণ করে চলেছে। চারপাশ দেখতে দেখতে মৃতদেহের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ঝুঁকে কি যেন একটা দেখতে লাগলো। দেখা শেষ হতে ও আবার আমাদের দিকে ঘুরল। তারপর বলল, সরকেলবাবু, আপনি বডি চালান করবেন কখন? অমরেন্দুবাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে বললেন, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আরজিকর হাসপাতালের মর্গে বডি চালান করব। রাত্রের মধ্যে বডি পরিবারের হাতে ছেড়ে দেওয়া হবে। আর বেশি রাত হয়ে গেলে অবশ্য কালকের আগে সেটাও সম্ভব হবে না। বটে। তা আপনার কি মনে হচ্ছে খুনের বিষয়ে? অমরেন্দুবাবু বললেন, আমার মনে হচ্ছে বাইরের এই বারান্দার দরজা দিয়ে এসে কেউ খুনটা করে রেখে গেছে। ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মহিলা মারা গেছেন। বাকিটা তদন্ত করতে হবে। তাছাড়া আপনি যখন আছেন তখন ঠিকই পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন, আমারই সুবিধা হবে। অমরেন্দুবাবুর এই কথায় রুদ্র মুখে হাসি টেনে বলল, সরকেলবাবু, আপনারা না থাকলে আমরা কিছুই না। যাই হোক, কাল রিপোর্ট এলে আমাকে জানাবে। এই ঘরে আর দেখার কিছু নেই বিশেষ। আমি একটু বরং বাড়ির বাকি লোকেদের সাথে কথা বলে দেখি। এই বলে নিয়ে রুদ্র ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ওকে অনুসরণ করে বেরিয়ে দেখলাম রুদ্র ইন্দ্রজিৎ বাবুর সামনে গিয়ে চুপ করে দাঁড়ালো। মিনিটখানেক অপেক্ষা করে নিয়ে ও এবার ধীরে ধীরে ডাকলো, ইন্দ্রজিৎ বাবু, ইন্দ্রজিৎ বাবু। ইন্দ্রজিৎ বাবু আগের মতোই চুপচাপ বসেছিলেন। রুদ্রর ডাক শুনে এবার মনে হলো সম্বিত ফিরে পেলেন।
তিনি শুধু অস্ফুটে বলে উঠলেন, রুদ্রপ্রিয়বাবু, এ আমার কি হয়ে গেল? রুদ্র ধীরভাবে বলে উঠল, ইন্দ্রজিৎবাবু, আপনি শান্ত হন, আপনাকে এখন শক্ত থাকতে হবে। আর শক্ত? আর কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, সব সব শেষ। বলে নিয়ে থেমে গেলেন ইন্দ্রজিৎ বাবু। রুদ্র আর কিছু কথা না বলে চুপ করে আশেপাশে চোখ বুলাতে বুলাতে এগিয়ে গেল। ভালো করে চারপাশটা দেখে নিয়ে তারপর একটা কোণে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের বাক্স বের করে সিগারেট ধরালো। আমি অবশ্য একই স্থানে দাঁড়িয়ে রইলাম। এমন শোকাভিভূত পরিবেশ দেখলেই আমি কি করব না করব ভেবে শেষমেশ চুপ করে দাঁড়িয়ে থাকি এখনকার মতো। খানিক সময় পরে লোক এসে মৃতদেহ নিয়ে গেল। রুদ্রর চারপাশে খুঁটিয়ে দেখা যদিও চলছিলই, আমি নিচে গিয়ে নেমে ওর জন্য অপেক্ষা করছিলাম। শৈবাল মাথা নিচু করেই চুপ করে বসেছিল। আমি গিয়ে ওর পাশে একটা চেয়ার টেনে বসলাম। তারপর ধীরে ধীরে বললাম, কি করে হলো? আমার কথা শুনে শৈবাল আমার দিকে তাকালো, তারপর মাথা ঝাঁকালো কেবল। ইতিমধ্যেই জবানবন্দির জন্য একজন কনস্টেবল এসে দাঁড়িয়ে পড়াতে আমি উঠে পড়লাম। ধূমপান করার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার কাছে নেই। রুদ্র যে এতক্ষণ ধরে কি দেখে চলেছে কে জানে। আরও মিনিট পর যখন রুদ্র নেমে এলো, তখন বাড়িতে আরও লোকজন চলে এসেছে। আশেপাশের বাড়ির কয়েকজন আর ইন্দ্রজিৎ বাবুদের পুরনো বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছেন। এছাড়া এ বাড়ির একমাত্র কাজের লোক রেখাও খবর পেয়ে এসেছে। অমরেন্দু বাবুও তার নিজের মতো তদন্ত করছেন, লোকজনের সাথে কথা বলছেন। আসলে অন্যান্য কেসের থেকে এখানে তদন্ত করাটা কঠিন। পূর্বতন কর্নেলের বাড়ি, তাই অমরেন্দু বাবু এখানে পুলিশি কায়দার প্রয়োগ বেশি করতেও পারছেন না। তবে রুদ্র যে ঠিক কি করছে তা কিন্তু অন্যবারের মতো এবারও আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। সবার সাথে কথা বলবে বলেও সেটার কোনো লক্ষণ দেখতে পেলাম না। তার থেকে বরং ওকে উপরের তলায় পর্যবেক্ষণে বেশি মনোনিবেশ করতে দেখলাম। আমার মাথায় যদিও এত বুদ্ধি নেই যে রুদ্রকে তদন্তের সময় আন্দাজ করতে পারবো। রুদ্র নামতেই আমি ওকে গিয়ে নিচু গলায় বললাম, রুদ্র, কিছু বুঝলে? কোনো সমাধান এলো নাকি? রুদ্র একটা চিন্তাযুক্ত গলায় বলে উঠল, কিছু জিনিস বড্ড ভাবাচ্ছে ভায়া, বড় রহস্য, বুঝলে? এত সহজে এত তাড়াতাড়ি এর সমাধান হবে বলে তো মনে হয় না। যাই হোক, দেখা যাক কতকটা কি করা যায়। না, চলো, আপাতত আমরাও এবার ফিরি, এখানের কাজ শেষ, চলো তুমি। আমি রুদ্রর কথা শুনে ওকে বলতে যাচ্ছিলাম যে বাকি কারোর সাথে আর কোনো কথা তো বললে না, কিন্তু রুদ্র তার আগে আঙুলের ইশারায় আমাকে চুপ করতে বলায় আমিও আর কিছু বললাম না। ওদিকে শৈবালকে ঘিরে তখন অনেক লোকজন রয়েছে। তাদের পাশ কাটিয়ে রুদ্র শৈবালের কাছে গিয়ে এবার বলল, নিজেকে সামলাও ভাই, নিজেকে সামলাও। আমি তোমার মায়ের খুনিকে শীঘ্রই ধরে ফেলবো, আশা রাখি, তোমাকে কথা দিলাম। রুদ্রর কথা শুনে শৈবাল শুধু একবার ফ্যালফ্যাল চোখে তাকালো মাত্র। রুদ্র হাত নেড়ে আসছি বলে দরজার দিকে এগোতে আমিও হাত নেড়ে আসছি বলে রুদ্রর পিছু পিছু দ্রুত বেরিয়ে এলাম। আমি মনে মনে ভাবছি, রুদ্র একবারও তো অমরেন্দুবাবুর সাথে কোনো আলোচনা করল না। বাড়ির বাইরে তখনও পুলিশ প্রহরা রয়েছে। বাইরে বেরিয়ে রুদ্র গলি দিয়ে এমনভাবে হনহনিয়ে হাঁটতে শুরু করলো যাতে মনে হচ্ছে ও যেন একাই এসেছে। আমি তো অবাক, কি হলোটা কি খেয়ে জানে। আমি আমার সাধ্যমতো গতিতে হেঁটে রুদ্রর পিছু গিয়ে দেখলাম ও একটা সিগারেটের দোকানে দাঁড়িয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, কি হলো ভাইয়া? হ্যাঁ, হঠাৎ এত তাড়াহুড়ো? ইন্দ্রজিৎ বাবুর বাড়ি থেকে দ্রুত বেরোলে, আর বেরিয়ে একেবারে প্রতিযোগিতার মতো হাঁটলে কম, প্রায় দৌড়ালে বেশি। এ কি হলো তোমার? রুদ্র আমার দিকে ফিরে একগাল হেসে শুধু বলল, ও কিছু না ভাইয়া, শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা যাচাই করবার জন্য এতটা জোরে হাঁটলাম, তা দেখলাম কিনা এখনো বেশ পারি, বুঝলে। রুদ্রর এহেন কথার উত্তরে আমি আর কিছু বললাম না। আমি বুঝেই গেলাম রুদ্র এখন কোনো কথাই আমাকে বলবে না। ভনিতা শোনার থেকে বরং অপেক্ষা করা ভালো।
সেদিন বাড়ি ফেরার পথে রুদ্র আর আমি বাগবাজারের বিখ্যাত পটলার দোকানের ডালপুরি খেয়ে ফিরেছি। যা উদরপূর্তি হয়েছে তাতে আর বাড়ি ফিরে খাওয়ার জো নেই। আমার তো অবাক লাগছে রুদ্রকে দেখে। ওকে দেখে বোঝার উপায় নেই যে এর আগে এরকম একটা মর্মান্তিক ঘটনার তদন্ত সে করেছে। উল্টে লোকজন যদি ওকে দেখে তো ভাববে বোধহয় আমরা দুজন উত্তর কলকাতা পরিভ্রমণে বেরিয়েছিলাম। বাড়িতে ফিরেই রুদ্র খানিকটা বিশ্রাম নেবে বলে শুতে চলে গেল। ইন্দ্রজিৎ বাবুর স্ত্রীর খুন নিয়ে কোনো কথাই আমাদের মধ্যে আর হয়নি। অগত্যা আমিও একটু বিশ্রাম নিতে চলে গেলাম। বাইরের দাবদাহে ঘুরে এসে শরীরের মধ্যে ক্লান্তি যেন বহুল অট্টালিকা বানিয়ে তুলেছে। বিকেলে উঠে চা খাবো বলে হরিরামকে বললাম এক কাপ চা দিতে। হরিরামের মুখেই শুনলাম রুদ্র নাকি ঘণ্টাখানেক আগে বেরিয়েছে, সন্ধে বা রাত্রির মধ্যেই চলে আসবে বলে জানিয়েও গেছে। প্রতিমাও কাল ফিরবে, না হলে ওদের সাথে বসে একটু আড্ডা দিতাম। হরিরাম কাজ নিয়েই ব্যস্ত, তাই আমি আর কি করি, অগত্যা নিচের তলার মনোময়বাবুর ঘরে গেলাম। অন্য সময় হলে লেখাটা নিয়েই বসতাম, কিন্তু এই কেসের ব্যাপারটা এমনভাবে মাথায় ঘুরছে তাতে করে কিনা লেখাপত্র নিয়ে শুধুই বসে থাকা হবে। মনোময়বাবুর ঘরে বসেই দুদণ্ড আড্ডা দিয়ে যখন ফিরে এলাম তখন দেখি 8টা বেজে গেছে। রুদ্র এখনও ফেরেনি দেখলাম। আমি আমাদের বসার ঘরে বসে রইলাম চুপচাপ। আপাতত কোনো কাজ নেই যখন, তখন নিজেই একবার চেষ্টা করলাম ইন্দ্রজিৎ বাবুর বিষয়টা নিয়ে ভাবতে। ইন্দ্রজিৎ বাবু এলেন তার কাঠের কারবারের মালপত্র চুরি হচ্ছে এই বিষয়াদি নিয়ে। আপাত সাধারণ এই সমস্যা নিয়ে রুদ্র সেরকম কিছু আলোকপাত করেনি। শুধু রুদ্রর মনে হয়েছিল ইন্দ্রজিৎ বাবু খানিকটা যেন নিজেকে সহজ প্রতিপন্ন করার চেষ্টা করছেন। কিন্তু কেন এরকম করবেন উনি? এতে কি লাভ হবে ওনার? পরদিন ইন্দ্রজিৎ বাবুর বাড়ি থেকে ফোন এলো, খুন হয়েছে। কে খুন হলো? ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী দেবশ্রী দেবী। আপাতত খুনের কারণ হিসেবে কি ধরা যেতে পারে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এত কি ভাবছো ভায়া? রুদ্রর আওয়াজ পেয়ে চমকে উঠে পিছনে ফিরলাম। আমতা আমতা করে বলে উঠলাম, না মানে ওই কেসটা নিয়ে ভাবছো? ভাবো সমাধান করে আমাকে জানিও। আমি তবে একটু হাঁপ ছেড়ে বাঁচি। রুদ্রর কথা শুনে এখন আর আমি অবাক হই না। ও ঠিক বুঝে ফেলে মনের কথা। আমি সোজা হয়ে বসে ওকে বললাম, আমি ভেবে চলেছি খুনের কথা। আগের দিন ইন্দ্রজিৎ বাবু এলেন একটা সমস্যা নিয়ে, আর পরদিন কিনা খুন হয়ে গেলেন তার স্ত্রী। দুটো বিষয় নিশ্চিত মিলিত। ইন্দ্রজিৎ বাবুর গোডাউন থেকে যে মাল সরাচ্ছিল তাকে যে ইন্দ্রজিৎ বাবু সন্দেহ করেছেন, তার জন্যই খুন হতে হলো ওনার স্ত্রীকে। এটা কিন্তু হতে পারে, তাই না রুদ্র? রুদ্র পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটা মুখে দিয়ে আমার থেকে ইশারায় দেশলাই চেয়ে নিয়ে ধরালো। বেশ কয়েকটা টান দিয়ে নিয়ে তারপর স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছেড়ে পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ে বলল, ভায়া একটা জিনিস আমায় বলো, ইন্দ্রজিৎ বাবু তো এখানে এসে বলতে পারেননি যে ওনার কারবারের এই গরমিল হওয়ার পিছনে দায়ী কে? যেখানে উনি চিহ্নিত করতেই পারেননি সেখানে আগে খুন কেন করতে যাবেন? তাও আবার কিনা ইন্দ্রজিৎ বাবুর স্ত্রীকে। তারপর আবার থেমে ফের কয়েকটা টান দিয়ে নিয়ে শেষ করে সিগারেটের ফিল্টারটা সামনে রাখা আমাদের চুনা পাথরের অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে বলল, আগের দিন কি বলেছিলাম সেটা তোমার মনে আছে কি? বলে নিয়ে রহস্য চোখে আমার দিকে তাকালো। আমি খানিকটা ভাবলাম, তারপর বললাম, হ্যাঁ তুমি বললে যে উনি অতটা সহজ নন যতটা আমাদের দেখাচ্ছে, এটাই তো বললে। হ্যাঁ। বলে রুদ্র আবার থামল। তারপর চেয়ার ছেড়ে উঠে জানালার সামনে উঠে গেল। জানালার শিক ধরে বাইরের রাস্তার দিকে দেখতে দেখতে রুদ্র বলল, কতটা কি খেয়াল করেছো জানি না, তবে দেবশ্রী দেবীর নাকের সামনেটা খেয়াল করেছি। কোনো কিছুর প্রভাবে নাকের ওই স্থানটা বিন্দু বিন্দু কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল। অর্থাৎ এমন কোনো গন্ধ ওনার নাকে প্রবেশ করেছিল যাতে উনি খুব সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছিলেন পুরোপুরি। তাই ছুরিকাঘাতের সময় সেরকম কোনো আত্মরক্ষার চেষ্টা কিংবা আওয়াজ উনি করতে পারেননি। যাই হোক, কাল রিপোর্ট আসলে সবটাই বোঝা যাবে। আমি এবার খানিকটা অস্থিরভাবে জিজ্ঞেস করলাম,
এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো? হ্যাঁ, তুমি তো এমনি সাধারণ বেড়ানোর লোক না, তা আমি বিলক্ষণ জানি। তা কেসের ব্যাপারেই নিশ্চয়ই? হ্যাঁ, জানোই তো, এরকম কেসপত্র সামনে থাকলে আমার আবার মাথা চারিদিকে ঘুরে বেড়ায়। তো গেছিলাম একটু আবারও ওই উত্তর কলকাতার দিকে, কয়েকটা জায়গা ঘুরে এলাম। রুদ্র জানালার পাশের দেওয়ালে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে বলল। আমার যেন আজ অস্থিরপনা কিছুতেই কাটছিল না। আমি আবারও প্রশ্ন করলাম, তা তোমার ভাগ্যে আলাদা কোনো সূত্রের সন্ধান এলো নাকি? রুদ্র এবার মৃদু হেসে বলল, সবুর করো ভায়া, সবুর করো, এত তাড়াতাড়ি বলার মতন জায়গায় যায়নি, বুঝলে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসের মধ্যেকার রহস্যগুলো আস্তে আস্তে জট ছাড়াচ্ছে। যেমনটা ধরো ইন্দ্রজিৎ বাবুর কারবারের গণ্ডগোল। মানে? আমি কিছু বুঝলাম না ভায়া। আমি খানিকটা অবাক হওয়ার মতো করে বলে উঠলাম। রুদ্র হাসি মুখেই বলে চলল, জটিল বিষয় ভায়া, ভারী জটিল বিষয়। দেখা যাক কাল কি হয়, রিপোর্টটাও পাওয়া দরকার। তারপর খানিকটা থেমে নিয়ে রুদ্র ফের বলতে লাগলো, কাল সকালেও আমাকে একটু বেরোতে হবে ভায়া। প্রতিমা তো কালকে ফিরবে বলেছে, তুমিও বাড়িতে আছো। আমি কখন ফিরবো তা বলতে পারছি না। ওদিকে থানা থেকে অমরেন্দ্রবাবু ফোন করতে পারেন, তুমি কথা বলে নিও। হ্যাঁ। পরদিন সকালে আমার ঘুম ভাঙল হরিরামের ডাকে। আমি বিছানাতে বসেই চোখ কচলিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ও বলল যে বারবার টেলিফোন আসছে, ধরতে গেলেই কোনো কথা না বলে কেটে দিচ্ছে। হরিরামের কথা শুনে আমি দ্রুত উঠে গিয়ে কলঘর থেকে হাত মুখ ধুয়ে এসে বসবার ঘরে বসলাম। হরিরামকে জিজ্ঞেস করলাম যে রুদ্র উঠেছে কিনা। ও জানালো রুদ্র ভোরবেলায় বেরিয়ে গেছে। আমি খানিকটা অবাকই হলাম, ভোরে বেরিয়ে কোথায় যাবে কে জানে। যাই হোক, আমি অপেক্ষা করতে থাকলাম সেই রহস্যময় টেলিফোনের, যার জন্য কিনা আমাকে জাগতে হয়েছে। হরিরাম আমাকে 1 কাপ চা দিয়ে গেল। আমিও আয়েশ করে ধূমপান করতে করতে চায়ে চুমুক দিলাম। আজ একটু মনে হচ্ছে গরম কমেছে। জানালা দিয়ে চোখ পড়ল বাইরের আকাশটা মেঘাচ্ছন্ন। খানিকটা সময় বসে কাটানোর পর এবার আমার ভারী বিরক্ত লাগলো। ধুত্তর, যে ফোন করার করবে, আমি বরং আজকের তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়ার উসুল করে নিই লেখার চেষ্টা করে। ইন্দ্রজিৎ বাবুদের ঘটনার আগামাথা বুঝছিও না ছাই, তাই অত মাথা দিয়ে লাভ নেই। এইসব ভাবনা ভাবছি, এমন সময় আবার টেলিফোনটা এলো। রিসিভারটা কানে তুলতেই অমরেন্দু বাবুর গলা কানে এলো। হ্যালো, হ্যাঁ বলছি, রুদ্রবাবু আছেন? আমি শ্যামপুকুর থানার বড়বাবু অমরেন্দ্র সরকেল বলছি। আমি বলে উঠলাম, আমি বৃশ্চিক বলছি অমরেন্দু বাবু। রুদ্র বাইরে গেছে কাজে, ও এলে আমি আপনাকে জানাবো। বেশ, আজকেই দুপুরের মধ্যে ময়না তদন্তের রিপোর্টটা চলে আসবে, সেটা জানানোর জন্যই ফোনটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি বৃশ্চিকবাবু। এই বলে নিয়ে অমরেন্দু বাবু ফোন রেখে দিলেন। ফোনের রিসিভারটা যথাস্থানে রেখে দিয়ে উঠে ঘরের দিকে যেতে যাব বলে ঘুরেছি, আবার দেখি টেলিফোনটা বাজছে। আবার কে ভেবে ফোনটা কানে ধরেই বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো কথা বলছে না দেখে আমি আবারও জিজ্ঞাসা করলাম যে কে বলছেন। এবার বেশ তীক্ষ্ণ গলায় একটা পুরুষালী আওয়াজ কানে এলো, কর্নেল ইন্দ্রজিৎকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই কেসের তদন্ত বন্ধ করে দিন, নাহলে আপনাদের হালও খারাপ হবে। বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। এরকম হুমকি আমরা আগেও পেয়েছি বই কি, তাও একেবারে সাত সকালে এরকম একটা টেলিফোন আসতে আমার মনটাও কেমন যেন অস্থির হয়ে উঠল। আবারও চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে নিলাম। আমার ইচ্ছে হচ্ছিল যদি কোনোভাবে এই হুমকির খবরটা রুদ্রকে জানানো যায়, কিন্তু যতক্ষণ না সে আসছে তাকে জানাবার উপায় নেই। তাছাড়া গেছে কোথায় তাও তো আমি জানি না। না, এভাবে চিন্তা করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। রুদ্রর মতে এরকম হুমকি আসা মানে নিশ্চিত হওয়া যে তদন্ত সঠিক দিকে এগোচ্ছে। তার মানে দেবশ্রী দেবীর খুনির সন্ধান কি তবে রুদ্র পেয়ে গেছে? বেলা 12টার খানিকটা পর প্রতিমা আর খোকা এলো। হরিরাম অবশ্য আগে থেকেই রান্না করে রেখেছিল সবার জন্য। প্রতিমা এসেই রুদ্রকে বাড়িতে দেখতে না পেয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোথায় গেছে গো ঠাকুরপো? আমি বললাম,
আমাদের একটা নতুন তদন্তের জন্য বেরিয়েছে আচ্ছা। বলে নিয়ে প্রতিমারা ভিতরে চলে গেল। সেদিন রুদ্র ফিরল একেবারেই সন্ধেতে। সারা দিনের পরিশ্রমের ক্লান্তি গ্রাস করলেও রুদ্রর চোখ মুখের ভাষা জানান দিচ্ছে যে মেজাজ ওর বেশ ফুরফুরেই আছে। বাড়িতে ফিরে আগে কলঘর থেকে গা ধুয়ে এসে প্রতিমার সাথে কথা বলে নিয়ে এসে বসার ঘরে এলো। সারাদিনে আজকেও আমার আর লেখা হয়নি। সকালের হুমকির ফোনের পর চুপচাপ বসে লিখতে পারবো এতটা ধৈর্য আমার কোনো কালের মতো এখনো হয়নি। রুদ্র বসতেই আমি বললাম, তোমার শুভাকাঙ্ক্ষী টেলিফোন করেছিল ভায়া, বলেছে কর্নেল ইন্দ্রজিৎকে বাঁচানোর চেষ্টা করলে নাকি ফল ভীষণ সুস্বাদু হবে। আমার কথা শুনে রুদ্র হেসে উঠে বলল, বাহ বাহ বাহ, দারুণ বললে তো। সত্যি তোমার সাহিত্যের এলেম আছে। আমিও হেসে ফেলে বললাম, তা আজকে তোমার তদন্তকালীন ভ্রমণের ফল কি হলো? দেখে তো তোমাকে বেশ উৎফুল্ল লাগছে, নিশ্চয়ই সমাধানের কাছাকাছি চলে এসেছো। সামনের টেবিলে রাখা সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট তুলে ঠোঁটে রেখে তারপর তাতে অগ্নিসংযোগ করে নিয়ে একবার টেনেই রুদ্র বলে উঠল, হ্যাঁ, আজকে বেশ কিছু জ্বর ছাড়াতে পেরেছি। এবার আশা করি কাল কিংবা পরশুর মধ্যে সম্পূর্ণ সমাধান হয়ে যাবে, তুমি দেখতেই পাবে। আর তারপর খানিক থেমে ফের বলে উঠল, সরখেলবাবু সকালে যে টেলিফোন করেছিলেন সেটা আর বলতে হবে না, আমি জেনেছি। থানাতে আমি বিকেলে গিয়েছিলাম, রিপোর্ট পেয়েছি, আর সেখানে যা সন্দেহ করেছিলাম তাই আছে, বুঝলে। আর তাছাড়া তোমাকে যে টেলিফোন করেছিল সে ওদের ঠিকই বলছিল। রুদ্রর এহেন কথায় আমি কিছু বুঝতে না পেরে ওর দিকে বোকার মতন তাকিয়ে রইলাম। আমার অবস্থা দেখে রুদ্র এবার হেসে নিল এক চোট, তারপর বলল, থাক, তুমি একেবারেই যবনিকা পতন নিজের চোখে দেখে নিও, নিজের কানে শুনে নিও, তারপর নয় সবটা সবিস্তারে বলবো। রুদ্রর এই কথায় আমি আর মুখে কিছু বললাম না, বলা ভালো বলতে ইচ্ছে করল না। রুদ্রর এই একটা স্বভাব আমার যেন ঘোরতর অপছন্দের হয়ে উঠছে দিনকে দিন। মাঝে আরেকটা দিন কেটে গেছে। আমাকে গতকাল সারা দিন বাইরেই থাকতে হয়েছে নিজের কাজে। জনকল্যাণ পত্রিকার নতুন করে একটা শাখা বউবাজার এলাকায় খোলা হয়েছে, তো সেখানে কালকে আমার নিমন্ত্রণ ছিল। সেখানে সাহিত্য আলোচনার সাথে জমকালো খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ কাটল। যদিও আমার মনের ভিতরে কিছুটা ইন্দ্রজিৎ বাবুদের কেস নিয়ে ভাবনা ছিল। আসলে মনের ভিতরকার এই ইচ্ছেটা দমানো আমার জন্য সম্ভব ছিল না। বাড়িতে ফিরে অবশ্য দেখেছি রুদ্র আজও বাড়িতে নেই। সকালে অবশ্য বেরোনোর সময় ছিল। আমি আজ মোটামুটি ক্লান্ত থাকার দরুন বাড়ি ফিরেই শুয়ে পড়েছিলাম। প্রতিমা এসে রাত্রের খাবার আমার ঘরেই দিয়ে গেছিল। ভোর রাত্রিতে সেদিন হঠাৎ ঘুম ভেঙে যেতে কোনো ক্রমে উঠে বসলাম। দেখলাম রুদ্র ডাকছে। আমি চোখ মেলতেই ও বলে উঠল, তাড়াতাড়ি পোশাক বদলে নাও ভায়া, আমাদের বেরোতে হবে। এখন কোনো প্রশ্ন নয়, যা বলবো যাওয়ার সময় বলবো। আমি কোনো ক্রমে উঠে নিয়ে দ্রুত পোশাক বদলে নিলাম। রুদ্র আগে থেকেই তৈরি ছিল। আমরা তারপর বাইরে গিয়ে দ্রুত বড় রাস্তার দিকে এগিয়ে চললাম। গড়িয়াহাট মোড়ের কাছে পৌঁছে অবশ্য দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ। তারপর একটা ট্যাক্সি পাওয়া গেল। গাড়িতে উঠে রুদ্র এবার বলল, আজকে ইন্দ্রজিৎ বাবুর বিপদ আছে, যে কোনো সময় ওনাকে আক্রমণ করতে পারে এতটাই। তোমার সাথে তো কাল দেখা হয়নি, কালকে অনেক ঘটনাই জানতে পেরেছি। আমি যত শুনছিলাম ততই মাথার উপর দিয়ে সবকিছু চলছিল। আমি এবার বললাম, মানে মানে কি বলছো তুমি? তোমায় আমি কি বলেছিলাম ভায়া, ইন্দ্রজিৎ বাবু মোটেও সহজ লোক নয়, সেটার জন্যই আজকের এত ঘটনা। শুধু তাই নয়, এই ঘটনায় আমরা মানে আমি তুমি হয়তো জড়াতামই না, কিন্তু ঘটনাচক্রে ইন্দ্রজিৎ বাবুই আমাদেরকে জড়িয়ে দিয়েছে। ভোরবেলায় বাগবাজার যেতে মোটামুটি মিনিট 25 লাগলো। রাস্তা এখন একেবারেই ফাঁকা ছিল, তাই এতটা তাড়াতাড়ি আসতে পেরেছি। বাগবাজার স্ট্রিটের উপরেই আমরা গাড়ি ছেড়ে দিলাম। তারপর আমি রুদ্র গলি দিয়ে এগিয়ে যেতে লাগলাম। ইন্দ্রজিৎ বাবুদের বাড়ির দুটো বাড়ি আগেই একটা রোয়াক রয়েছে, আর তার পাশে ছাউনি করা আছে।
এলাকার ছেলেরা বোধ করি এভাবেই ক্লাব ঘরের মতো করে বানিয়েছে। রুদ্র আমাকে নিয়ে সেই ছাউনির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে ইন্দ্রজিৎ বাবুদের বাড়ির প্রবেশপথটা ভালোভাবেই দেখা যাচ্ছে। ওনার বাড়ির কাছেই একজন পুলিশের হাবিলদার পাহারায় রয়েছে। সারা রাত জেগে থাকার ফলে ভোরবেলার ক্লান্তিতে সে একটা ছোট বেতের টুলে বসে ঝিমোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আমরা এখানে কি করছি ভায়া? রুদ্র ধীরে সুস্থে নিচু গলায় বলল, খানিক পরে ইন্দ্রজিৎ বাবু আজ মর্নিং ওয়াকে বেরোবেন, তারই পিছু নেব আমরা। আমি জিজ্ঞেস করলাম, জানলি কি করে? রুদ্র আগের মতোই নিচু গলায় বলল, কাল জেনেছি। তারপর আর কোনো কথা হলো না। আমরা দুজন অপেক্ষা করতে লাগলাম কখন ইন্দ্রজিৎ বাবু বের হবেন। মোটামুটি 5:15 নাগাদ দেখলাম ইন্দ্রজিৎ বাবু বেরোচ্ছেন। উনি বেরিয়েই একবার এদিক ওদিক দেখে নিয়ে সামনের রাস্তা দিয়ে জোরে হাঁটতে শুরু করলেন। ওনাকে বুঝতে না দিয়ে বেশ খানিকটা দূর থেকে আমরা অনুসরণ করতে থাকলাম। রুদ্র সাথে করে আমার আর ওর জন্য যে দুটো পরচুলা নিয়ে এসেছিল, আমরা অনুসরণ করার সময় সেগুলো পড়ে নিয়েছিলাম নিজেদের পরিচয় গোপন করার জন্য। আমি এখন ভিতর ভিতর ভীষণ রকমের উত্তেজনা বোধ করছি। অনেক দিন পর আমি কোনো কেসে এরকম সরাসরি যোগদান করছি। ইন্দ্রজিৎ বাবু বাগবাজার স্ট্রিটের দিক দিয়ে শ্যামবাজারের দিকে যাওয়ার রাস্তা ধরলেন। রুদ্র আর আমিও মর্নিং ওয়াকের ঢঙেই হেঁটে চলেছি। আমাদের চোখ অবশ্য ইন্দ্রজিৎ বাবুর উপর নিবদ্ধ। বাগবাজার স্ট্রিট পেরিয়ে ভদ্রলোক সামনের রাস্তার দিকে চলছেন। রুদ্র আমাকে যেতে যেতে চাপা গলায় বলল, ইন্দ্রজিৎ বাবু দেশবন্ধু মাঠের দিকে যাচ্ছেন, উনি এখানেই আসেন মর্নিং ওয়ার্কের জন্য। আমারও তাই মনে হলো। ইন্দ্রজিৎ বাবু সামনের দিকে বেশ গতিতেই এগোচ্ছেন। ভোরবেলা লোকজন রাস্তায় কমই। যত দিন যাচ্ছে মানুষ আরামপ্রিয় হয়ে উঠছে, তাই শারীরিক চর্চা মানুষ একপাশে সরিয়ে রেখে এখন বেশিরভাগই বিছানায় নিদ্রা যাপন করছেন। দেশবন্ধু মাঠে যাওয়ার আগে রাজা দীনেন্দ্র রায় স্ট্রিট এলাকাটা বেশ ফাঁকা। বাগবাজার স্ট্রিট কিংবা আরজিকর রোডের উপরে তাও বা লোক ছিল, কিন্তু এখানে সেরকম দেখাই যাচ্ছে না। ঘুরে দেখলাম পাশের ফুটপাতে জনা দুয়েক প্রাতভ্রমণকারী রয়েছেন। দেশবন্ধু মাঠের আগে আরও একটা মাঠ। ইন্দ্রজিৎ বাবু ওদিকে যেতে যাবেন, হঠাৎ আমাদের চোখের সামনে মাঠের উপর থেকে একটা কালো আলখাল্লা পরিহিত লোক ছুরি হাতে ইন্দ্রজিৎ বাবুর উপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র দেখা মাত্রই দ্রুত ছুটে গেল ওইদিকে, আর হুইসেল বাজাতেই ওপাশের ফুটপাতের দুজনও ছুটে এলো। বুঝতে পারলাম এরা পুলিশের লোক। ইন্দ্রজিৎ বাবু আততায়ীর ছুরিতে বেশ ভালো আঘাত পেয়েছেন। উনি মাটিতে পড়ে গেছেন। আততায়ী হয়তো আমরা না থাকলে আবারও আঘাত করত, কিন্তু না, আমরা দৌড় দিতে সেও সামনে ছুট লাগালো। আমি গিয়ে ইন্দ্রজিৎ বাবুকে ধরলাম। একসময় কর্নেল ছিলেন, তাই এত গভীর আঘাত সত্ত্বেও উনি কোনো ক্রমে উঠে বসলেন। ওদিকে রুদ্র আর পুলিশের দুজন সামনের আততায়ীকে প্রায় ধরেই নিয়েছে। এমন সময় আততায়ী দাঁড়িয়ে পড়ে মুখে কিছু একটা দিল। রুদ্র আর পুলিশের লোকগুলো গিয়ে ধরতেই আততায়ী গা এলিয়ে পড়ে গেল। তার শরীরে সার নেই। আমিও কিছুটা দূর থেকে হলেও সমস্তটাই দেখতে পেলাম। আততায়ীর মাথা ঢাকা ছিল। রুদ্র বসে পড়ে সেটা খুলে দেখল, আর তার সাথে হাতের নাড়ি দেখল বোধ হয়। গাড়ির শব্দ পেয়ে দেখলাম অমরেন্দ্রবাবু জিপ নিয়ে চলে এসেছেন। উনি এসে গাড়ি থেকে নেমে আমাদের পাশে দাঁড়ালেন। ইন্দ্রজিৎ বাবুকে কোনো ক্রমে গাড়িতে তোলা হলো। ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অমরেন্দ্রবাবু একজন হাবিলদারকে ওনাকে নিয়ে আরজিকর হাসপাতালে যেতে বলে দিয়ে আমার সাথে হেঁটে রুদ্রর কাছে গেলেন। গিয়েই জিজ্ঞেস করলেন অমরেন্দ্রবাবু, কি হলো? এ পড়ে আছে কেন? রুদ্র কিছু বলল না। পুলিশের একজন জবাব দিল, পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়েছে স্যার, আর সাথে সাথে মারা গেছে। রুদ্র আততায়ীর মুখের ঢাকা আবার পরিয়ে দিয়েছিল। আততায়ীর মুখ দেখার জন্য অমরেন্দ্রবাবু বলতেই পুলিশের একজন গিয়ে যখন আততায়ীর মুখের আবরণ সরালো, আমার তো দেখে রীতিমতো মাথা টলে উঠল। কারণ সামনে যার দেহ সেটা আর কেউ নয়, স্বয়ং ইন্দ্রজিৎ বাবুর ছেলে শৈবাল। পরের দিন আমাদের ডোভার্স লেনের বসার ঘরে আমরা 4 জন বসে আছি।
চারজন বলতে আমি, রুদ্র, প্রতিমা আর সাথে অমরেন্দুবাবু। ইন্দ্রজিৎবাবু ছেলের খবর পেয়েছেন, কেসটা এখন মিটেছে। সব মিলিয়ে সমস্তটাই এখন জ্বর থেকে মুক্ত হয়ে গেছে। রুদ্র সমস্তটা বলতে শুরু করলো। ইন্দ্রজিৎবাবু দেশের সামরিক বিভাগে চাকরি করেছেন বহু বছর ধরে। তারপর নিজের কারবার শুরু করেন। কর্নেল থাকাকালীনই ইন্দ্রজিৎবাবু পরকীয়ায় মজেছিলেন। দূরে থাকতেন আর বাড়িতেও কেউ টের পেত না। তাছাড়া বাড়িতে উনি এসে এমন ভাব করতেন যাতে তাকে এই বিষয়টা কেউ কখনো সন্দেহ করতে পারত না। এখনকার দিনে পরকীয়া যে সমাজের একটা চূড়ান্ত রোগের মতো চারিদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, যাতে বহু সংসারই ভেঙে যাচ্ছে। ইন্দ্রজিৎবাবুর কি পরিকল্পনা ছিল জানি না, তবে ওনার এই পরকীয়ার কথা শৈবাল কোনোভাবে আগে থেকে জানতে পেরে গিয়েছিল। আমি অবশ্য ইন্দ্রজিৎবাবুর পরকীয়ার কথা জানতে পারি ওনার বিমার লোকের সাথে কথা বলি। বিমার দালালকে চেপে ধরতে তার থেকে জানা যায় ইন্দ্রজিৎবাবু একজন মহিলার নামে অনেকটা টাকা লাগিয়েছিলেন। বিমা অনুসারে 5 বছরে যত টাকা বিমা বাবদ দেবেন তার 3 গুণ ফেরত পাওয়া যাবে বলে নাকি ইন্দ্রজিৎবাবু লাগিয়েছিলেন। এবার তখনই আমার প্রশ্ন জাগে, একজন অন্য মহিলার নামে এতটা টাকা দেওয়ার কারণ কি? সেটা আমি অবশ্য শৈবালের থেকেই জানতে পারি। আকার ইঙ্গিতে আমাকে শৈবাল ওর মায়ের মৃত্যুর জন্য ওর বাবাকেই দায়ী করেছিল। আমি যদিও তখন ওর উদ্দেশ্য বুঝিনি। আগেই বলেছি, ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই আমি বলেছিলাম যখন দেবশ্রী দেবীকে ছুরিকাঘাত করা হয় তখন তিনি সজ্ঞানে ছিলেন না, তাই তিনি কোনোভাবেই কিছুই টের পাননি। রিপোর্টও সেটাই বলে। ক্লোরোফর্ম গ্যাসের প্রভাবে মৃত্যুর আগে থেকেই দেবশ্রী দেবী অজ্ঞান ছিলেন। এবার বিষয়টা হলো দেবশ্রী দেবীর ঘরে কে গ্যাস প্রয়োগ করলো। তখনই হাতে আসে শৈবালের বিষয়ের গুরুত্বপূর্ণ খবর। শৈবালের বিষয়ে খবর নিতে গিয়ে জানতে পারি শৈবাল রসায়নের কৃতি ছাত্র ছিল, তাই এইসব গ্যাসের বিষয়ে তার জানা অসম্ভব নয়। অতিরিক্ত মাকে ভালোবাসত শৈবাল। ইন্দ্রজিৎবাবু বেশিরভাগ সময় বাইরে কাটানোর দরুন শৈবালের সাথে তার মানসিক দূরত্ব ছিল ঠিকই কিছুটা, সেটা ঘৃণায় পরিণত হয় পরকীয়ার বিষয়টা জানার পর। আর তাতে করে ইন্দ্রজিৎবাবুকে খুনের ছক কষেছিল শৈবাল। তবে সুযোগ মিলেছিল সেদিন। আমি 2 দিন আগেই জেনেছি ইন্দ্রজিৎবাবুর প্রণয়ের কথা। সে কথা ইন্দ্রজিৎবাবুকে দিয়ে কালকে স্বীকারও করিয়েছি। দেবশ্রী দেবী আগে না জানলেও কিছুটা আন্দাজ করেছিলেন, এবং ইন্দ্রজিৎবাবু যেদিন আমাদের বাড়িতে এলেন সেদিন তিনি সম্পূর্ণ প্রমাণ পান। সেদিন বাড়িতে ফিরতে বিষয়টা নিয়ে চূড়ান্ত বচসা হয়। তাতে করে দেবশ্রী দেবী আলাদা ঘরে শুতে চলে যান। এই সুযোগটাই এতটাই কাজে লাগান। রাত্রে যদিও দেবশ্রী দেবী ফিরে এসেছিলেন ঘরে, সেটা অবশ্য আর শৈবাল জানতে পারেনি। মাঝে ঘুম না আসার কারণে পড়ার ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলেন ইন্দ্রজিৎবাবু। আর তখনই হয়তো বুঝতে না পেরে ইন্দ্রজিৎবাবুর ঘরে ক্লোরোফর্মের গ্যাস প্রয়োগ করেছিল শৈবাল। ভোরবেলা এসে নির্বিঘ্নে ছুরি দিয়ে বাকি কাজটা করবে সেটারই ভাবনা ছিল। ওদিকে গ্যাসের প্রভাবে অজ্ঞান হয়েছিলেন দেবশ্রী দেবী। ইন্দ্রজিৎ ভোরে এসে নিজের অভ্যেস মতো বাইরে চলে যান। উনি বুঝতেও পারেননি যে দেবশ্রী দেবী অজ্ঞান হয়ে আছে। খানিক পরে এসে শৈবাল ঘরে ঢুকে দেবশ্রী দেবীকে ইন্দ্রজিৎবাবু ভেবে ছুরি বসিয়ে দ্রুত চলে যায়। টানা বলে নিয়ে রুদ্র একটু থামল। ঘরময় নিস্তব্ধতা চলছে। তারপর বলল, ভাগ্যের পরিহাসে দিন শেষে পরিবারটাই শেষ হলো। আমাদের ঘরময় দীর্ঘশ্বাস পড়ল। খানিকটা থেমে নিয়ে রুদ্র আবার বলতে লাগলো, শৈবাল মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। না কাউকে বলতে পারছিল আর না কিছু করতে পারছিল। শেষমেশ ওর মধ্যে আবার আগুন জ্বলে ওঠে, যা ওর কথাবার্তা শুনে আমার মনে হয়। তারপরে সরখেলবাবুর সাথে পরিকল্পনা করেছিলাম। ব্যাপারটা যে বাড়িতে করবে না সেই বিষয়ে নিশ্চিত ছিলাম, কারণ বাড়ির বাইরে পুলিশি প্রহরা ছিল আর বাড়িতে 2 জন বাদে কেউ ছিল না। মর্নিং ওয়াকের সময় ওনাকে টার্গেট করা হতে পারে ভেবেই আমি গোটা বিষয়টা অর্থাৎ পরিকল্পনাটা করি। কিন্তু ধরা পড়ার পর শৈবাল যে নিজেকেও শেষ করে দেবে সেইটা আমি ভাবিনি। শেষ হলো স্বজন সংহার। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।